রাজ্যে জেএমবি জাল, কিভাবে বাংলা সেফ জঙ্গিদের সেফ করিডোর হয়ে উঠছে, আর তার এবার একটি প্রমাণ মিলছে। এনআইএ সূত্রে খবর যে রাজ্যে 100-র বেশি অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মান্নান। মালদা, মুর্শিদাবাদে ছড়িয়ে রয়েছে তারা। সুভাষগ্রাম থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে জেরা করে এমন তথ্যই হাতে পেয়েছে গোয়েন্দারা। আর এখানে ফের একবার প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে। কেন এই রাজ্যে রোখা যাচ্ছে না অনুপ্রবেশ? রাজ্যকে বারুদের স্তূপে দাঁড় করানো হচ্ছে। গাফিলতি কার? প্রশ্ন আরো আছে। রাজ্যে রাজনৈতিক স্বার্থের সুযোগ নিয়েও কি ডালপালা ছড়াচ্ছে জেএমবি জঙ্গিরা? কারণ আমার আপনার পাড়ায় জঙ্গিদের ডেরা হয়ে যাচ্ছে, কোন রকম নজরদারি নেই কেন? পাড়াতে অচেনা মানুষেরা আসছে যাচ্ছে, ডেরা বাঁধছে। এলাকার জনপ্রতিনিধিরা খোঁজ রাখছেন তো, নাকি রাজনৈতিক স্বার্থ এক্ষেত্রে অন্তরায় হয়ে উঠছে? অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র, সন্ত্রাসী কার্যকলাপ জেএমবির মাস্টার প্ল্যান। সুভাষগ্রাম থেকে ধৃত জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে দুদে গোয়েন্দা কর্তাদের। এনআইএ সূত্রে খবর, আব্দুল মান্নান লালটুর সরাসরি চোখ। সুভাষগ্রাম থেকে ধৃত আব্দুল মান্নান, বারাসাত থেকে গ্রেফতার হয় লালটু। 100 জনের ভুয়ো পরিচয়পত্র তৈরি। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে লালটু। 2017 থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরি। বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ। 100 জন মালদা, মুর্শিদাবাদে ছড়িয়ে। খাগড়াগড় থেকে শুরু, গত এক দশকে বারবার রাজ্যের বিভিন্ন জেলায় ঢুকে পড়েছে একের পর এক জঙ্গি। খাস কলকাতাতেও বিছিয়ে জঙ্গির জাল। রাজ্যের নিরাপত্তার এমন বেআব্রু ছবিতে উদ্বিগ্ন প্রাক্তন পুলিশ কর্তারাও। কিভাবে বিস্তার, মানে জাস্ট লাইক স্পাইডারস নেট আর কি, মাকড়সার জালের মতো বিস্তার করেছে। যে মেয়েটিকে ধরা পড়েছিল সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে কি ভয়ঙ্কর চিত্র আমাদের এই পশ্চিম বাংলায় একেবারে, মানে কি বলবো, মানে একটা ক্যান্সারের মতো আক্রান্ত হতে চলেছে। রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরাও। যদিও রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলছে এ রাজ্যের শাসক দল। শব্দটা যদি উচ্চারণও হয়, অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? সেটা তো কলকাতা থেকে লালবাজার করবে না, বা রাজ্য পুলিশের ভবানী ভবনও করবে না। অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো সীমান্তে বিজেপির কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফ বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সি। যদি অনুপ্রবেশের অভিযোগ তুলতেই হয় কাউকে, তো তাহলে তো বুঝতে হবে যে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সীমান্তে। অনুপ্রবেশের সঙ্গে সরাসরি জেএমবি জঙ্গি পরিকল্পনার যোগ মেলায় এবার নতুন বার্তা পেল রাজ্যের নিরাপত্তা ইস্যু। কেবল চাকরি বা ব্যবসা নয়, স্রেফ চোরা চালান সূত্রেও নয়, পরিকল্পনা করে অনুপ্রবেশ করিয়ে ভারতের ভুয়ো নাগরিকত্বের নথি পাইয়ে দেওয়া হচ্ছে তাদের। জেএমবির ছক, দেশে ঢুকে পড়া 100-র বেশি অনুপ্রবেশকারী সন্ত্রাস যোগ নিয়ে তাই তদন্তে এনআইএ। রিপাবলিক বাংলা। রাজ্যে 100-র বেশি অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মান্নান। মালদা, মুর্শিদাবাদে তারা গা ঢাকা দিয়ে রয়েছে। সুভাষগ্রাম থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে জেরা করে এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে গোয়েন্দারা। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলা এই জঙ্গিদের একেবারে সেফ করিডোর হয়ে যাচ্ছে? কিন্তু কেন? ঠিক কোন জায়গায় গাফিলতি? দায় কার? এক ঝাঁক প্রশ্ন এমনই দাঁড়া পাচ্ছে। আমরা নজর রাখবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির দিকে। আমাদের প্রথম প্রশ্ন, অনুপ্রবেশের জঙ্গি ছক, নজরদারির অভাব কি সেখানে স্পষ্ট? কেননা অনুপ্রবেশের জঙ্গি ছক যেভাবে সামনে আসছে তাতে কি নজরদারির অভাবটাই স্পষ্ট হচ্ছে? এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবার নজর রাখবো দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাংলা এখন জেএমবি জঙ্গিদের নিরাপদ করিডোর? শুধুমাত্রই কি বাংলা জঙ্গিদের নিরাপদ করিডোর হয়ে যাচ্ছে? কেননা দিনের পর দিন যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যেভাবে জেএমবি জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকছে, তাই এই প্রশ্নটাই উঠছে যে বাংলায় কি এখন জেএমবি জঙ্গিদের নিরাপদ করিডোর? এরপরে আমরা নজর রাখবো তৃতীয় প্রশ্নের দিকে। জঙ্গি করিডোর বাংলা, রাজনৈতিক স্বার্থ কি এক্ষেত্রে অনেকটাই দায়ী? এর পেছনে কি রাজনৈতিক স্বার্থ রয়েছে?
কেননা বারে বারেই বাংলাকে সেফ করিডোর হিসেবেই বেছে নিচ্ছে জেএমবি জঙ্গিরা। অনুপ্রবেশের ঘটনা ঘটছেই বাংলার বুকে। তাহলে কি এর পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে? রাজনৈতিক স্বার্থ কি দায়ী? এই প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটে সামনে আসছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে জেএমবি জঙ্গিরা গ্রেফতার করা হচ্ছে যাদেরকে, এবং একই সঙ্গে অনুপ্রবেশের ঘটনা বারে বারে কেন শুধু এই বাংলার বুকে এই ঘটনা ঘটছে, এই প্রশ্নটাই উঠে আসছে। তাহলে কি রাজনৈতিক স্বার্থ রয়েছে নাকি নজরদারির অভাব রয়েছে? ঠিক খামতি কোন জায়গায়? আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রয়। স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকেও স্বাগত জানাবো। রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। প্রত্যেকেই স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। প্রথমেই আমরা যাব প্রাক্তন পুলিশ কর্তার কাছে। মিস্টার আচার্য, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সুভাষ গ্রাম থেকে জেএমবি জঙ্গিদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের সঙ্গে একাধিক জায়গার জঙ্গিদের যোগসাজশ রয়েছে। তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে এই বাংলার বুকে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। ঠিক কি কারণের জন্য বাংলা এইভাবে জঙ্গিদের সেফ করিডোর হয়ে যাচ্ছে? কারণটা কি? আমি মায়ের কাছে ফিরতে চাই। ওরা 30,000 টাকা দেওয়ার নাম করে মাত্র 20,000 টাকা দিয়েছে। বক্তা হচ্ছে 19 বছরের একটা ছেলে। তাকে ধরা পড়লো কোথায়? আপনি মানে আশ্চর্য হতে হয় যে এই সমস্ত আইএসআই থেকে শুরু করে লস্কর-ই তৈবা থেকে শুরু করে তাদের আজকে রিক্রুটমেন্ট করছে এবং ফ্রিতে তারা ঢুকে যাচ্ছে। সেইটা ঘটনাটা হচ্ছে কি কাশ্মীরের কোন একটা জায়গা, মাত্র 19 বছর। কেন আপনাকে কথাটা বললাম এই কারণে যে আপনি যে ছক যে কথাটা বলছেন সেটা দীর্ঘদিন ধরে আমরা বলছি, সেটা আমরা প্রমাণিত হয়েছে 2/10/2014-তে ঘাগড়াগড় কাণ্ডে। এবং এই যে সুভাষগ্রাম বলছেন, দ্যাট ইজ আন্ডার নর্থ 24 পরগনা। এই নর্থ 24 পরগনা আপনার মনে আছে তানিয়া পারভিন বলে একটি মেয়েকে ধরে ভয়ঙ্কর তথ্য পেয়েছিল। এবং মানে থ্যাঙ্কস জানাবো, আমি নিশ্চয়ই থ্যাঙ্কস জানাবো সিআইডি কে, তার সাথে বেশি থ্যাঙ্কস জানাবো হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম। তারা যদি আজকে না ইনভেস্টিগেশন করতো তাহলে আমরা জানতাম না যে ছক, আপনি প্রথম কথাটা বললেন কি ভয়ঙ্কর ছক আজকে চক্রান্ত শুরু করেছে। এবং আপনাকে একদম সত্যি কথা বলছি যে এটা তো প্রমাণিত আগেই হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে রাজনৈতিক কিছু কর্মী অর্থের বিনিময়ে আজকে দেশকে বিক্রি করার যে চক্রান্ত করছে, এটার বিরুদ্ধে কিন্তু আমি আজকে পরবর্তীকালে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবো। আমরা একটু যাবো ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। মিস্টার চক্রবর্তী, আমরা দেখতে পাচ্ছি যে জেএমবি জঙ্গিরা শুধুমাত্র ঘাঁটি গেড়েছে এমনটা নয়, তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে এই রাজ্যে, ভুয়ো আইডি তৈরি হচ্ছে। ঠিক এর পেছনে কাদের মদত থাকতে পারে, বা এত অবাধ বিচরণ কেন তাদের এখানে? দেখুন, এটাকে একটা বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। খুব রিসেন্টলি একটা এনআইএর একটা ডকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম মিনিস্ট্রিকে সাবমিট করা হয়েছে, যেখানে মোটামুটি অ্যান্টিসিপেট করা হচ্ছে সারা ভারতবর্ষে বাইরে থেকে অনুপ্রবেশ করা স্লিপার সেলের লোকজন প্রায় 11,000-এর বেশি লোকজন সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এতে কিন্তু উত্তরপ্রদেশ রয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক রয়েছে। বাংলার একটা অসুবিধা হচ্ছে যে বাংলার সঙ্গে একটা বিস্তীর্ণ সীমানা রয়েছে এবং এই সীমানার জায়গাটা নিঃসন্দেহে ভালনারেবল। আর এতে কোনো সন্দেহ নেই, ঐতিহাসিকভাবেই কিন্তু বাংলায় কিছু রাজনৈতিক দল, আমি আবার বলছি কোট আনকোট, রাজনৈতিক দলগুলোর কিছু নিচু স্তরে গ্রাউন্ড লেভেলের কর্মীদের একটা যোগসাজশ বা তাদের প্রচ্ছন্ন সাপোর্ট থাকছে। যেটা বলছিলেন মিস্টার আচার্য, খাগড়াগড় আমাদের সেটা দেখিয়েছে। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের যারা সংবিধান স্বীকৃত প্রক্রিয়ায় এরা লড়াই করছে, ইলেকশন লড়ছে, তারা সরাসরি বা তাদের উপর উচ্চতম মহল থেকে কোন রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ হবে, এটা সম্ভব নয়। কিন্তু নিচু তলায় সবসময় এই কন্ট্রোলটা থাকে না, এবং সেটা টাকার জন্য হোক, ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই হোক, এরা কিন্তু কম্প্রোমাইজ করে। এবং এটা বাংলাতে কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে। এটা শুধু এমন নয় যে 2 বছর, 5 বছর, 10 বছর, এটা গত 20 বছর ধরেই হচ্ছে। এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এটাতে সেখানে কিন্তু এই জিনিসগুলো বেশি করে দেখা যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। একেবারে। আমরা একটু তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব।
আমরা যে দৃশ্য দেখতে পেয়েছিলাম খাগড়াগড়ের ক্ষেত্রে, তারপরে মানুষজন আতঙ্কিত হয়ে গিয়েছিল যে বাংলার বুকে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো। তারপরেও অনেকটা বছর কেটে গিয়েছে, পরিস্থিতি যেন সেই তিমিরে থেকে গিয়েছে। এনআইএ তদন্ত করছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিন্তু কি মনে হচ্ছে, দায় কার এই ঘটনায়? না, মানুষজন না, আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। খাগড়াগড় ইনসিডেন্টের কথা বারবার যখন আসছে, খাগড়াগড় ইনসিডেন্টে ওই সময় কি কি ঘটলো সেগুলো আমাদের মনে করা উচিত। ফার্স্ট, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা রয়ের ষড়যন্ত্র। সেকেন্ড, বললেন ওটা সিলিন্ডার ব্লাস্ট, আইডিগুলো ডিস্ট্রয় করে দেওয়া হলো। টিএমসি লিডারের বাড়িতে ঘটনাটা ঘটেছিল, মানে ওরা ছিল। এই এতগুলো একের পর এক ইনসিডেন্ট, এটা একটা নয়, একটা স্পোরাডিক ইনসিডেন্ট নয়, বারবার হয়েছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অবজেকশন থাকা সত্ত্বেও, বা সেন্ট্রাল এজেন্সির অবজেকশন থাকা সত্ত্বেও এই একজন সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়েছিল এই সরকার। আজকে যদি আমরা বলি, বিভিন্ন ক্ষেত্রে এনআইএ একবার না, দুবার না, বারবার এনআইএ এবং অন্যান্য সংস্থাগুলো বারবার ওয়েস্ট বেঙ্গলকে জানিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে যে ইলিগাল মাদ্রাসাগুলো চলে সেগুলো জামাতের অ্যাক্টিভিটির একটা মানে আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কেন? শুধুমাত্র পলিটিক্স আর ভোট ব্যাংকের জন্য। একজন যদি মানে টেররিস্ট ধরা পড়ে, জামাতের অ্যাক্টিভিস্ট ধরা পড়ে, তাহলে সে তো কোনো দলের হতে পারে না, সে তো দেশের শত্রু। তাকে প্রোটেক্ট করার জন্য কিছু রাজনৈতিক দল, পার্টিকুলারলি শাসক দলের কিছুজন মানুষ এতজন চিন্তিত কেন হয়? আজকে যখন বর্ডারে অ্যাক্টিভিটিগুলো বাড়ছে, বিএসএফ তার জুরিসডিকশন বাড়াচ্ছে, সেখানে অপোজ করছে। কোনো সময় বলা হয় এয়ার স্ট্রাইকের অপোজ করে, কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইকের অপোজ করে। এরা দেশের স্বার্থে যা কিছু হয় তার একের পরে মানে অপোজ দেখা যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বর্ডার যদি আমরা দেখি, বর্ডারের অনেকটা পোর্শন সিল্ড নয়, তার ফলে একটা প্রবলেম হয়। সিল যে করার জন্য বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট ল্যান্ড চেয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন অথরিটি থাকা সত্ত্বেও সে ল্যান্ডটা দিচ্ছে না। তার ফলে কি হচ্ছে, বর্ডার সিল করা মানে পুরোপুরি পসিবল হচ্ছে না। ইন্ডিয়া বর্ডার মানে ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, সেমভাবে নেপালের সাথে ওপেন বর্ডার শেয়ার করে, সেটাও সেফ করিডোর হয়ে যাচ্ছে। অল টাইম চেক করা পসিবল হচ্ছে না, কারণ ওই এরিয়ার পুলিশ এবং মানে যদি এখানে সমন্বয় না থাকে, পুলিশ এবং প্যারা ফোর্সের যদি সমন্বয় না থাকে, এটা প্রবলেম হয়ে যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো পলিটিক্সের বাইরে কিছু ভাবতে শিখিনি আমরা। একেবারে মানে ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই চলছে, এবং একই সঙ্গে সীমান্তের যে সুরক্ষা, সেই সুরক্ষার বিষয়টি বারে বারে উঠে আসছে। আমরা একটু যাব ভাস্কর বাবুর কাছে। ভাস্কর বাবু, শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল উঠছে, কেননা লাগাতার যেভাবে জেএমবি জঙ্গিদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং একের পর এক অনুপ্রবেশকারী এই রাজ্যের বুকে তারা নিজেদের স্থায়ী ঘাঁটি তৈরি করে ফেলেছে। এরপরে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে সবাই। দেখুন, আপনারা যে কথাটা বলছেন, একটা জেএনবি সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাযোগের যে আপনারা অভিযোগ তুলছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। এই ধরনের গুরুতর অপরাধযোগ্য অভিযোগ তুলবেন না। না না, আমরা কোনো অভিযোগ তুলছি না। না, আমাকে শেষ করতে দেবেন। এই আপনি যদি কথা বলার আগে কথা বলে দেন। না না, আপনি বললেন না যে আমরা অভিযোগ তুলছি, মানে আমরা অভিযোগ তুলছি না। আপনারা যে তুলছে, তাহলে কারা তুলছে? না, আমরা তুলছি না, বিরোধীরা তুলছে। বিরোধী আমি তো কলা খাইনি, ব্যাপারটা কিছুটা সেরকম হলো ভাস্করদা। খুব পুরনো প্রভাব, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি এক এক করে ভাস্কর বাবু কেন ভাস্কর বাবু যদি বলার সুযোগ দেন বলবো, না হলে সময় নষ্ট করার সময় নেই। ভাস্কর বাবু, আপনাকেই তো বলবার সুযোগ দিয়েছি। আপনি আমাকে বলতে দিন। আপনাকেই বলবার সুযোগ দিয়েছি, আপনি বলুন। মুশকিলের ব্যাপার। হ্যাঁ বলুন আপনি। ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত সন্ত্রাসবাদী ধরা পড়েছে, তাদেরকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স এদের গ্রেফতার করছে, যারা কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর চোখ এড়িয়ে, নজর এড়িয়ে তারা পশ্চিমবঙ্গে ঢুকছে। এবং এই রাজনৈতিক কারণ বলে যারা বলছে, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। রাজনৈতিক অভিসন্ধিমূলক জেএমবির সঙ্গে সম্পর্ক রাখার মতন কি কারণ মনে করেন আপনারা যারা এখানে বসে আছেন, তারা এই ধরনের অভিযোগ তুলছেন? সুতরাং কোন রকম অভিযোগ তোলার আগে তার তথ্য প্রমাণ ছাড়া যারা এখানে বসে আছেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত এই জেএমবি এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এবং ভারতবর্ষের পেছনে যে সমস্ত শত্রু দেশ আছে, আন্তর্জাতিক যে সম্পর্কগুলো আছে, তাদের মধ্যে আজকে মুম্বাইতে যে ব্লাস্ট হয়েছিল, সেখানে কি তারা বাইরের দেশ থেকে ঢুকে পড়েছিল? তারা কি পশ্চিমবঙ্গ থেকে ঢুকেছিল? ভারতবর্ষের মধ্যে যতবার ব্লাস্ট হয়েছে, যা কিছু হয়েছে, দেখা গেছে তারা পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকেছে। ভাস্কর বাবু, অন্যান্য রাজ্যের তুলনায় এই বাংলার বুকে, ওয়েস্ট বেঙ্গলের বুকে যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, একের পর এক গ্রেফতারের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে তো বাংলাই যেন সেফ করিডোর হয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় পরিসংখ্যান অনুযায়ী। এই যে আপনারা যে বিজেপি নামক দলটি একজনকে বলে শরণার্থী, একজনকে বলে অনুপ্রবেশকারী,
আপনারা এদের অনুপ্রবেশকারী বলছেন না শরণার্থী বলছেন? কারণ বিজেপি তো বলেছে যে হিন্দুরা যদি ঢোকে তারা শরণার্থী, আর হিন্দু বাদে অন্য কেউ ঢোকে যে হচ্ছে আমরা আজকের ঘটনাটার কথাই আপনাকে বলছি ভাস্কর বাবু। আজকের ঘটনায় সুভাষ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল বান্ডানকে এবং তার সঙ্গে লালটুর যোগাযোগ রয়েছে এবং তাদের হাত ধরে 100 জন এই বাংলার বুকে ঢুকেছে। তারা অনুপ্রবেশকারী 100 জন। তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে বলুন। ভুয়ো পরিচয়পত্রটা, এই পরিচয়পত্র তৈরি করে দেয়, এই পরিচয়পত্র কেন্দ্রীয় সরকারের পরিচয়পত্র, এবং এটা কি আপনার কাছে কেন্দ্রীয় সরকারের এই পরিচয়পত্র নকল করে এবং সেটা মানে কিভাবে বলছেন কেন্দ্রীয় সরকার ঠিক কিভাবে পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে সাহায্য করছে? বলুন একবার এই প্রশ্নটা। পরিচয়পত্র আমার কাছে বা আপনার কাছে আছে, সেই পরিচয়পত্র কি রাজ্য সরকারের তৈরি করা পরিচয়পত্র নাকি কেন্দ্রীয় সরকারের পরিচয়পত্র? সেই পরিচয়পত্র তারা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে। তারা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে বাংলার বুকে দাঁড়িয়ে। প্রশ্নটা এই জায়গায় যে বাংলার বুকে দাঁড়িয়ে তারা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে কিভাবে? তৈরি করেছে আপনার কাছে এই তথ্যটা কোথা থেকে পেলেন? আপনাদের স্টুডিওতে বসে আপনি তৈরি করছিল? প্রশ্নটা বুঝতে পারছেন না। আপনি প্রশ্নটা শুনুন। আমি প্রশ্ন বুঝেছি। হ্যাঁ বলুন, উত্তরটা দিন। আমি বলছি পরিচয়পত্র তারা যে বাংলার মধ্যে তৈরি করেছে সে ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি যে বলছেন যে এই জেএমবি যারা ঢুকে পড়েছে তাদেরকে গ্রেফতার করেছে রাজ্যের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স। সুতরাং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, বর্ডারে সিকিউরিটি দেওয়ার ব্যর্থতা, সার্ভেলেন্সের ব্যর্থতায় বাইরে থেকে অন্য রাজ্য অন্য রাষ্ট্র থেকে আমাদের এখানে সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে এবং কেন্দ্রে। আচ্ছা আমরা এই উত্তর নিয়ে যাব, এই প্রশ্নের উত্তর নিয়ে যাব। প্রশ্নটা করবেন। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে যাব, কিন্তু তার আগে রাজনাথ সিং তিনি ঠিক কি বলেছেন, কেননা বিএসএফ কে নিয়ে বর্তমানে বিএসএফ এর কাজকর্ম নিয়ে এবং বিএসএফ কোন কোন কাজের সঙ্গে জড়িত তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজনাথ সিং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাবো। दुख इस बात का है कि कुछ राजनीतिक दल हमारे सेना के जवानों के शौर्य और पराक्रम पर सवालिया निशान लगाने की कोशिश करते हैं। वो सेना का नाम नहीं लेते, वो कहते हैं नेतृत्व की बात। लेकिन सच्चाई तो यह है कि सेना पर, ये सीमा पर, ये पॉलिटिकल लीडरशिप जाकर नहीं लड़ती है। सीमा पर हमारे सेना के जवान ही लड़ते हैं। একেবারে আমরা একটু মিস্টার চক্রবর্তীর কাছে যাব। মিস্টার চক্রবর্তী, রাজনাথ সিং স্পষ্ট বললেন যে সত্যি তো যেভাবে সীমান্তরক্ষী বাহিনী দিন রাত এক করে তারা নজরদারি চালিয়ে যাচ্ছে, তাতেই তো আমি আপনি বা আর যারা সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারছে। তাদের সম্পর্কে যে মতামত পেষণ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তা কি সত্যি অভিপ্রেত? দেখুন, আমি একটা কথা কিন্তু বারবার বলি, আমি 2-2.5 দশক আমি প্যারামিলিটারি ফোর্সেস থেকে শুরু করে স্পেশাল এজেন্সিগুলোতে চাকরি করেছি, তা সত্ত্বেও বলছি যে আমি কখনোই মনে করি না বা আর্ম ফোর্সেস বা আর্মি দেয়ার হোলি কাউ, পবিত্র গাভী। ভুল হয়, প্রতিকটা সংগঠনে প্রতিকটা সংস্থাতে ভুল হয়েছে, ভুল হয় এবং ভুল আটকানোর জন্য আমাদের একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস চলতে থাকে। কিন্তু সেটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে দেখি, আমি বলি যে পুরো বর্ডার সিকিউরিটি ফোর্স করা বা পুরো এনআইএ ব্যর্থ, সেটা কিন্তু অত্যন্ত অন্যায় হবে। যারা বলছেন তাদের রাষ্ট্রীয় সুরক্ষা, ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে কোনো রকম বিন্দুমাত্র মৌলিক ধ্যান ধারণা নেই, আমি সম্মানের সঙ্গেই বলছি। দেখুন, এটা বারবার কিন্তু দেখা গেছে যে বিএসএফ এর লোকজন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে অনৈতিক কাজগুলোতে ইনভলভ এবং সেখানে কিন্তু বিএসএফ তাদের কাউকে ছাড়েনি। আমি যদি এবার উল্টো বলি, যেখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজনকে দেখা গেছে বিভিন্ন অনৈতিক কাজ যেখানে রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে, সেই সমস্ত কাজের সঙ্গে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ, তাদের কোনো শাস্তি হয়েছে? এটা খুব বলা সহজ আর্ম ফোর্সেসকে এগেনস্টে, কারণ আর্ম ফোর্সেসের লোকেরা সামনে এসে বলতে পারবে না আমরা প্রাক্তন সেনানী, আমরা বলতে পারি। কিন্তু এটা ঠিক নয়। এন্ড অফ দ্য ডে দেখুন, কেন্দ্র রাজ্য এই মতানৈক্য ডিবেট চলতে থাকবে বা চলাটা উচিত, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি। নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ন্যাশনাল সিকিউরিটি, এবং যেটা বারবার হচ্ছে। আমি এখানে এক্সাম্পল দিতে পারি যে ন্যাশনাল সিকিউরিটি বেঙ্গলে কোথায় কোথায় ক্ষুণ্ণ হয়েছে। কিছু জিনিস নিঃসন্দেহে তরুণজ্যোতিবাবু যেটা বলছিলেন, বেশ কতগুলো জিনিস নিঃসন্দেহে সন্দেহ অনুভব করে, প্রচুর সন্দেহ জায়গা। আবার অ্যাট দ্য সেম টাইম ভাস্করবাবু যেগুলো বলছেন সেটাও বেশ কিছুটা জায়গা সত্যি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি পাচ্ছি? কম্প্রোমাইজ করা হচ্ছে, কোথাও বিজেপি কোথাও তৃণমূল জিতবে, হারবে কে? ন্যাশনাল সিকিউরিটি। আমার মনে হয় এর বাইরে এসে আমাদের কথা বলা উচিত, তাহলে আমরা ডিবেট করতে পারবো এই ইস্যুটা নিয়ে। একেবারে
সাধারণ মানুষ একটাই জিনিস চাইছে যে তাদের নিরাপত্তা। সেক্ষেত্রে শাসক বিরোধী এই লড়াইয়ের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না তো? আমি একটু ভাস্কর বাবুর কাছে যাব। ভাস্কর বাবু, যে বিষয়টি সামনে আসছে বারে বারে অনুপ্রবেশ ইস্যুতে, জেএমবি জঙ্গি ইস্যুতে, যে সবসময় বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে এবং বিএসএফ কে নিয়ে সাম্প্রতিককালে যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বা তাদেরকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তাতে কি আপনি সমর্থন করছেন তাতে? দেখুন, আমি এখানে উপস্থিত আছেন কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী, তাকেও জিজ্ঞেস করব যে এই যে সার্ভেলেন্স ল্যাবস, এই সার্ভেলেন্স ল্যাবসটার প্রাইমারিলি রেসপন্সিবল কে, তারপরে সেকেন্ডারি রেসপন্সিবিলিটি গুলো আসে। আপনি যেটা বলছেন যে যদি তারা পাহারা দেয়, তাদের ল্যাবসটাও তো তাদের এই সার্ভেলেন্সের ল্যাবসের জন্যই আসছে। আর দ্বিতীয় কথা, পাঞ্জাবের গভর্নমেন্টও এই যে 50 কিলোমিটার বিএসএফ এর যে এরিয়া বাড়ানোতে, সেখানে একটা সাংবিধানিক কারণে তারা আজকে পাস করিয়েছে তাদের বিধানসভাতে যে এটা তারা হতে দেবে না। কারণ 15 কিলোমিটারের মধ্যে যদি একজনকে ধরতে না পারেন, অ্যানাদার 50 কিলোমিটার্স এর মধ্যে 35 কিলোমিটার আরো ক্রস করে তাদেরকে কি ঢুকতে পারবেন সেটা অন্য বিষয়। কিন্তু সার্ভেলেন্সের ল্যাবসটা যে প্রাইমারিলি রেসপন্সিবল কে, এই কথাটা আমি প্রাক্তন এনএসজি কর্তার কাছে তুলে ধরলাম যে এটা কি মানবেন না যে এই ল্যাবসটা ইন্টেলিজেন্সের, সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যান্ড বিএসএফ, এটা এই প্রশ্নটা তুলে ধরলাম, তাহলেই আর কি ব্যাপারটা পরিষ্কার হবে আরো। আচ্ছা, আমরা একটু তরুণজ্যোতি বাবুর কাছে যাব। তরুণজ্যোতি বাবু, যে বিষয়টি বারে বারে অভিযোগ উঠে আসছে রাজ্যের তরফ থেকে, বিএসএফ এর ক্ষমতা 15 থেকে 50 কিলোমিটার বাড়ানো হয়েছে। আগে যদি বিএসএফ কাজ করতে না পারে, তাহলে 50 কিলোমিটার বাড়িয়ে লাভটা কি হবে? এমন অভিযোগ বারে বারে রাজ্যের তরফ থেকে। আচ্ছা, প্রথমেই দীপাঞ্জন বাবুর সাথে কিছুটা একমত। রাজনৈতিক বিভেদ থাকবে, রাজনৈতিক বিরোধ থাকবে, মানে রাজনৈতিক দল আসবে, দেশের শাসক পাল্টাবে, কিন্তু সবার আগে দেশটা চলা জাতীয় খুব সুরক্ষার দরকার। দিকটা জাতীয় সুরক্ষা নিশ্চিত সবার করতে আগে। হবে। সেখানে বিএসএফ এর ক্ষমতা বাড়ানো হচ্ছে, পুলিশের ক্ষমতা চলে যাবে, এরকম একটা প্রচার হচ্ছে। যারা প্রচার করছে তারা কি আদৌ দেখেছে কি হচ্ছে অ্যাকচুয়ালি? বিএসএফ এর কি ক্ষমতা বাড়ানো হয়েছে? জুরিসডিকশন বাড়ানো হয়েছে 50 কিলোমিটার, 15 থেকে বাড়িয়ে 50 করা হয়েছে। তার ফলে কি হবে? কিছু স্পেসিফিক অ্যাক্ট যেগুলো বিএসএফ মানে করতে পারে, দেখতে পারে, সেগুলো ক্ষেত্রে দেখাবে। যেমন কি কাস্টমস অ্যাক্ট, যেমন হচ্ছে আর্মস অ্যাক্ট, যেমন হচ্ছে এনডিপিএস অ্যাক্ট, এবং ট্রাফিকিংয়ে কিছু কেস হলে তারা দেখতে পারবে এই এরিয়ায়। অন্যগুলো তো পুলিশের কাছেই থাকছে, পুলিশের পাওয়ার তো নিয়ে নিচ্ছে না। ইনফ্যাক্ট পুলিশও এইগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। পুলিশের পাওয়ার বিএসএফ নিয়ে নিচ্ছে, এরকম কোনো ভাবার কোনো জায়গা নেই। সেকেন্ড অ্যাসপেক্ট, কেন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, মানে আমি জম্মু কাশ্মীরের আমি রিসেন্টলি রিপোর্ট পড়ছিলাম যে ড্রোনে করে আর্মস এয়ার ড্রপিংয়ের কেস আসছে, বা অন্য জায়গায় দেখা যাচ্ছে। এরকম বিএসএফ এর কাছে ইনফরমেশনও থাকছে বিভিন্ন জায়গায়। বিএসএফ ঘোরাঘুরি করলে ভাস্করদারও থামবেন, ভাস্করদারও থামবেন, ভদ্রতা রাখুন না। এবার যখন দেখা যাচ্ছে 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে খবর থাকছে বিএসএফ এর কাছে যে কাউ ট্রাফিকিং এর জন্য বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, যেটা বর্ডার ক্রস করার চেষ্টা করে, তারা 15 কিলোমিটার দূরে অবস্থিত, পুলিশের কাছে খবর দিলে পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেছে, এরকম ইনস্ট্যান্সও আছে, তার জন্য বাড়ানো হচ্ছে। আচ্ছা, দেশের সুরক্ষার জন্য কিছু করা হলে তৃণমূল ভয় পায় কেন? আর ভাস্করদা এক্ষুনি একটা ইনস্ট্যান্স দিলেন যে পাঞ্জাব সরকার এটা করেছে। বিএসএফ এর পাওয়ার বাড়ানো হবে বা কমানো হবে, বিএসএফ বা প্যারা ফোর্স অ্যাবসলিউটলি আন্ডার ইউনিয়ন লিস্ট কনস্টিটিউশনে, সেখানে রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই কিছু করার। তারা করতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু এরকম করেছে, তার সাথে প্র্যাকটিক্যালিটি কোনো সম্পর্ক নেই। যেখানেই জাতীয় নিরাপত্তার কথা হয়, যেখানে দেশের সুরক্ষার কথা হয়, যেখানে দেশের বর্ডার সিকিউর করার কথা হয়, সেখানে তৃণমূল ভয় পায় কেন? তৃণমূলের ভোটাররা কি বর্ডার ওই পার থেকে আসে, নাকি জামাতের সাথে ডাইরেক্টলি লিঙ্ক? একটা 2015 ইনসিডেন্ট বলছি, ঝাড়খণ্ড থেকে রেজাউল করিম নামে একজন ধরা পড়েছিল, এনআইএ রেজাউল করিম নামে একজনকে ধরেছিল। তা ইনভেস্টিগেশনে জানা যায় সে পঞ্জি স্ক্যামে যুক্ত অনেক তৃণমূল নেতার সাথে তার যোগ ছিল। এই রেজাউল করিম আর তৃণমূল নেতাগুলো কিসের যোগাযোগ ছিল? একজন জামাতি লিডারের সাথে কেন যোগাযোগ থাকবে? বিভিন্ন ধর্মীয় সংগঠনের নাম করে এখানে আসে, বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ চালায় এবং তার বেসিসে জামাতের অ্যাক্টিভিটি চলে। ইলিগাল মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গ সরকার বন্ধ কেন করে না? কার জন্য ইলিগাল মাদ্রাসাগুলো চলছে? কার অনুপ্রেরণায় চলছে পশ্চিমবঙ্গে ইলিগাল মাদ্রাসা? একটা স্পেশাল সেক্টরকে খুশি করার জন্য, একটা স্পেশাল দুধ দেওয়া গরু ক্লাসকে খুশি করার জন্য, মানে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করছে এই সরকার। কেন করছে? এই আপনাদের রাজনাথ সিং, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে কংগ্রাচুলেট। আর ওটা ভদ্র দাদা, তৃণমূল জানে না, তৃণমূল জানে না ওই ভদ্র দাদা, ওটা ভদ্রতা বলে। ওটা আপনি যেটা ভাবছেন সেটা নয়, আপনি যেটা ভাবছেন সেটা নয়।
এবং আমাদের এখানে একটা কথা বলবেন, মাফ করতে হবে, প্রশ্ন করার উত্তর দেবেন। ইমরান কে ছিল? নিশ্চয়ই বলুন। আপনাদের রাজ্যসভার এমপি ইমরান কে ছিল? আপনি ইমরানের জানেন পরিচয় কি কি? তিনি সেই সময় না, না, ইমরানের পরিচয় তিনি কি? সেই সময় ব্যান্ড ছিল না, তিনি ব্যান্ড ছিল না। কি যখন মজার আমাদের ব্যাপার। RSS একটা আচ্ছা, সময় খাগড়াঘাট ব্যান্ড নিয়ে ছিল। মমতা দেবীর RSS মন্তব্য কি ছিল? খাগড়াঘাট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্ক মন্তব্য থেকে কি ছিল? দূরে গিয়ে আমরা একটু নিরাপত্তার দিকটার দিকেই বেশি করে নজর দেব। আমরা একটু মিস্টার চক্রবর্তীর কাছে যাব। মিস্টার চক্রবর্তী, বারে বারে যখন জাতীয় সুরক্ষার কথা আসছে তখনই শাসক বিরোধী তরজাটা জারি থাকছে। এর সমাধান কোন পথে? মানুষজন কবে আশ্বস্ত হবে এবং কবেই বা একটু শান্ত স্নিগ্ধ বাংলার মুখ দেখবে সবাই? সেটা সম্ভব নয়, ওটা একটা অক্সিমরন। শান্ত স্নিগ্ধ বাংলার মুখ আপনাদের বুঝতে হবে, এবং যারা রাজনৈতিক তর্ক করছেন, টিভির পর্দা গরম করছেন, তাদেরও বুঝতে হবে যে বাংলার, পশ্চিমবঙ্গের বাংলার যে টোপোগ্রাফিক্যাল, যে জিওগ্রাফিক্যাল যে স্ট্যাটাস সিচুয়েশনটা রয়েছে, এটা খুব ডিফিকাল্ট, এবং এটা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি সেন্সিটিভ হতে চলেছে। এবং এই মুহূর্তে কোনো সুযোগ নেই যে বাংলায় সো কল্ড ন্যাশনাল সিকিউরিটি 100%, অ্যাটলিস্ট 90% মেনটেন করা যাবে, এটা কোনো চান্স নেই। কারণ ওই যে বললাম, বারবার এটা হয়ে যাবে, যে কোনো আপনি স্টেপ নেবেন সেটাতে কিন্তু রাজনীতি এসে যাবে। যেমন এই 50 কিলোমিটার 15 থেকে 50 হবে, বেশ কিছু লোক বলছে 50 হওয়াটা দরকার। এর কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্য নেই যে 50 হলেই ন্যাশনাল সিকিউরিটি সেফ হবে, আর 49 বা 45 কিলোমিটার হলে হবে না কম্প্রোমাইজ। আমার যেটা আমরা বারবার বলার চেষ্টা করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমাদের এই কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে স্টেটের সঙ্গে বসে মিউচুয়ালি ডিসকাস করে, ডিবেট করে, কনভিন্স করে এটাকে ইমপ্লিমেন্ট করা। আমি অ্যাব্রাপ্টলি আমি বলে দেবো যে 15 কিলোমিটার রয়েছে, আমি 35 বাড়িয়ে দিলাম। কেন 35? সেটা কেন 30 নয়, কেন 20 নয়? তো এটা যত যেই মুহূর্তে চলতে থাকবে তখনই একটা ডিবেট এসে যাবে। এবং রাজনৈতিক দল, প্রতি কটা রাজনৈতিক দলে কিছু তো ঘোলা জলের মাছ রয়েছে যারা চাইবে যে জলটা ঘোলা হোক, তাতে পলিটিক্যাল পোলারাইজেশন হবে বা অন্য কোথাও থেকে আনডিউ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এন্ড অফ দ্য ডে প্রতিটা স্টেপে আমরা ন্যাশনাল সিকিউরিটিকেই কম্প্রোমাইজ করছি। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার এবং চিন্তার ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই বেশ কিছু বিষয় সামনে আসছে। একদিকে জেএমবি জঙ্গিদেরকে গ্রেফতার করা হচ্ছে, অনুপ্রবেশ ইস্যু সামনে আসছে, এবং একই সঙ্গে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি হচ্ছে 15 থেকে 50 পর্যন্ত। আর সবকিছুতেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছে। কেন কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে বসে জাতীয় সুরক্ষাটাকে সুনিশ্চিত করছে না, এই প্রশ্নটাই দাঁড়া বাঁধছে। আর ঠিক এই জায়গাতেই মিসিং লিঙ্ক। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি, ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী, ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। প্রত্যেককেই অনেক ধন্যবাদ। এরপরে আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। পেট্রোল ডিজেলে কর ছাড়ের দাবিতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার। বারুইপুরে পুলিশ মিছিল আটকালে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ বিজেপির। বারুইপুর রেল ওভারব্রিজের মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কয়েকশো বিজেপি কর্মী। তাদের দাবি একটাই, কেন্দ্রীয় সরকার সারচার্জ কমিয়েছে, কিন্তু একাধিক রাজ্য যখনই কর কমিয়েছে তখন বাংলা কেন পিছিয়ে? 22টি রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে কেন বাংলা পেট্রোল ডিজেলে কর কমাচ্ছে না? এই দাবিকে সামনে রেখে লাগাতার তাদের অবস্থান বিক্ষোভ। আর যা ঘিরে এক কথায় ধুন্ধুমার কাণ্ড বারুইপুরে। এই সরকারে মদ ভাতা এসবের মাধ্যমে মানুষকে ভুলিয়ে দিয়ে রাখতে চাইছে, জনগণকে ডেভেলপমেন্ট উন্নয়ন থেকে দূরে রাখতে চাইছে। রাজ্য সরকার জ্বালানির তেলে কর ছাড় দিচ্ছে না, অথচ মদের দামে ছাড় দিচ্ছে। অবিলম্বে কেন্দ্রের পথে হেঁটে জ্বালানিতে ছাড় দিতে হবে, এই দাবিতে বারুইপুরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল বিজেপির। রবিবার মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। গার্ডরেল ভেঙে এগোতে গেলে বারুইপুর রেল ওভার ব্রিজের কাছে পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসেন। মুখ্যমন্ত্রী দৌলত এবং তার অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গ থেকে যে গণতন্ত্র, সেই গণতন্ত্র পুরো মুছে গেছে, ওয়াইপ আউট হয়ে গেছে।
এই অবস্থায় এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে। জনগণের যে বার্তা, সেই বার্তা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতে আমরা যাচ্ছি। মুখ্যমন্ত্রী কিন্তু বারবার তার মানবিকতা, তার যে বিবেক, সমস্ত কিছু উনি ভুলে গেছেন। ওনাকে আবার আমরা মনে করাবো যে উনি মানুষ, ওনার মানবিকতা আছে এবং মানুষের প্রতি তার সহানুভূতি থাকা দরকার। পশ্চিমবঙ্গের গরিব মানুষের কথা ভেবে লিটার পিছু 5 টাকা পেট্রোল এবং ডিজেল লিটার পিছু 10 টাকা ওনার কমানো দরকার, কমানো উচিত। এদিন বারুইপুর দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলা বিজেপির দপ্তর থেকে মিছিল শুরু হয়। মিছিল পদ্মপুকুরে শেষ হওয়ার কথা ছিল। বিক্ষোভ মিছিল থেকে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীরা। এখন সত্যি কথা বলতে কি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ তৃণমূলের ভয়ে চাকরি ছেড়ে, ডিউটি ছেড়ে টেবিলের তলায় গিয়ে লোকাচ্ছে। ধরে প্রত্যেকটা ইলেকশনের সময় সব সময় ওনার পেট্রোল দাম নিয়ে সব সময় বিরোধিতা করেছেন, আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছেন এবং ভোটার যারা আছে তাদেরকে ডিরেল্ড করেছেন। এদিন বিক্ষোভ মিছিল থেকে নবান্ন অভিযানের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বারুইপুর থেকে শিবাশিস মৌলিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পেট্রোল ডিজেলে কর কমানোর দাবিতে বিজেপির পাশাপাশি পথে প্রতিবাদে সামিল হয়েছে প্রদেশ কংগ্রেসও। অধীর চৌধুরীর নেতৃত্বে ত্রিকোণ পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে প্রদেশ কংগ্রেস। আর এরপরেই তাদের একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছে পেট্রোল ডিজেলের ওপর থেকে কর কমানো হবে না। কিন্তু কেন? 22টি রাজ্য যদি পারে তাহলে এই বাংলা পারছে না কেন? যদি না বাংলা পেট্রোল ডিজেলের ওপর থেকে কর কমায়, সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রদেশ কংগ্রেস। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ত্রিকোণ পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল। মিছিলে ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও মহিলা কংগ্রেসের সদস্যরাও। গোটা দেশে জ্বালানির দাম কমলেও কেন বাংলায় দাম কমানো হচ্ছে না, প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর। বলেছি রাজ্যকে কমাতে, বারবার করে রিকোয়েস্ট করেছি। পাঞ্জাব সরকার কমিয়েছে, সব সরকার কমিয়েছে। ভারতবর্ষে 25টা রাজ্য তেলের দাম কমিয়েছে, এই রাজ্য কমাচ্ছে না। গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ, কিন্তু কোনো হেলদোল নেই রাজ্যের। রাজ্যকে তুলোধনা অধীরের। ভারতবর্ষে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমছে, বাংলায় তোমার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যে কেন্দ্রের পথে হেঁটে জ্বালানিতে কর কমিয়েছে বহু রাজ্য, যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। বরং জ্বালানিতে কর কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। দ্রুত জ্বালানির কর রাজ্য না কমালে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের। রজনীকান্ত বেরা ও রাজশেখর দাসের সঙ্গে শ্রেয়সী দে ও সচিন রক্ষিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ম্যানেজমেন্টের কোথাও সমস্যা ছিল। রাজ্য বিজেপির পরপর হার নিয়ে অবশেষে তথাগত রায়ের অভিযোগই শিলবহর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সামনেই পুরো ভোট, তার আগে সুকান্তর উপলব্ধি কি কাজে লাগাতে পারবে নেতৃত্ব? এই প্রশ্নই এখন রাজ্য বিজেপির অন্তরে। রাজ্য বিজেপির অন্দরে কোন্দলের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি হারের জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে বারবার দায়ী করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তার নিশানায় ছিলেন মূলত কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন। দুর্নীতি ও ভুল স্ট্র্যাটেজির কারণে ভোটে হার বলে রাজ্য বিজেপি নেতৃত্বকে বিঁধেছিলেন তথাগত। এই দায়িত্ব পুরোপুরিভাবে যে কেডিএস এর টিম যেটাকে বলি আমি, সেটার ঘাড়ে দিচ্ছি। এই কেডিএস এর টিম দলের সর্বনাশ করেছে, দলকে ডুবিয়েছে, তার মধ্যে দিলীপ ঘোষও আছেন। তবে বিধানসভা নির্বাচনের পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিজেপির বিধায়ক সংখ্যা 77 থেকে নেমে 68তে এসে ঠেকেছে। বদল হয়েছে বিজেপি রাজ্য সভাপতি। দল ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন অনেক নেতাই। সেপ্টেম্বর অক্টোবরে 2 দফায় 2টি কেন্দ্রে নির্বাচন এবং 5টি কেন্দ্রে উপনির্বাচনও হয়েছে। সব জায়গাতেই ভরাডুবি গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে তথাগত দুর্নীতির অভিযোগে মন্তব্য না করলেও ভুল কৌশলের অভিযোগেই কার্যত শিলমোহর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু কিছু ইনস্ট্যান্সেস আমরা পেয়েছি, যেমন অনেক জায়গাতে আমাদের যারা গণনার সময় যারা এজেন্ট ছিলেন তারা বেরিয়ে চলে এসেছিলেন আগে, অনেক জায়গাতে, অনেক সিট বিধানসভার ক্ষেত্রে। এটা তো অবশ্যই আমাদের ম্যানেজমেন্টে ভুল। আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হতো, তাহলে পরে রেজাল্ট অন্যরকম হতে পারতো। কারণ আপনার এজেন্ট যদি কাউন্টিংয়ে না থাকে, অন্য পার্টি, বিশেষ করে রুলিং পার্টি, আপনার যা ইচ্ছে তাই রেজাল্ট লিখবে। সুকান্তর বিস্ফোরক মন্তব্য নিয়ে বিত্তে ছাড়েনি বিজেপি নেতা তথাগত।
সুকান্তর স্বীকারোক্তি সমস্যা সমাধানের পথে প্রথম পদক্ষেপ বলে রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। রাজ্য সভাপতি যে এটা স্বীকার করেছেন, এটা তো আর ওর দোষ না, এটা হয়েছে তার আগে আর কি। উনি তো সত্য এসেছেন, কিন্তু উনি যে রাজ্য সভাপতি হয়েও স্বীকার করেছেন, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। সমাধানের পথে এটা প্রথম পদক্ষেপ। সুকান্ত স্বীকারোক্তির দিনেই টুইটারে নিজের পরিচয় থেকে বিজেপির উল্লেখ সরিয়েছেন তথাগত। এখন তিনি শুধু হিন্দুত্বে বিশ্বাসী ডানপন্থী নেতা। আর কয়েকদিন পরেই কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। তার আগেও বিজেপির তরজা অব্যাহত। ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে হাওড়া সদরের বিজেপি নেতা সুরজিৎ সাহাকে। সুকান্ত স্বীকারোক্তি তথাগত রায়ের মতো বিজেপির আদি কর্মীদের আস্থা ফেরাতে পারে কিনা তার উপরে নির্ভর করছে পুরো ভোটে বিজেপির ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। খোলা ম্যানহোলে পড়ে রঞ্জন সাহার মৃত্যুর ঘটনার পর ওই ম্যানহোলটি আপাতত সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা হয়েছে, কিন্তু পাশেরই আরেকটি ম্যানহোল কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র একটি পাতলা কাঠ দিয়ে ঢেকে দায় সেরেছে প্রশাসন। এদিকে বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে বেদিয়া পাড়ার সাহা পরিবার। শনিবার সেভেন ট্যাঙ্কসের কাছে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয় 51 বছরের রঞ্জন সাহার। রিপাবলিক বাংলায় সেই খবর সম্প্রচারের পরই তড়িঘড়ি ম্যানহোলের ওপর সিমেন্টের স্ল্যাব দেওয়া হয়েছে, কিন্তু পাশের আরেকটি ম্যানহোলের দিকে নজর পড়েনি পুরসভার। দেখো, একটা এখানে গাছের ডাল, একটা গুঁড়ি দেওয়া রয়েছে, যেটাও কিন্তু আমি এক হাত দিয়ে তুলতে পারছি, বাচ্চারাও হয়তো তুলতে পারবে, এতটাই হালকা এটা। এটাকে যদি আমি রেখে দিই এভাবে, তখন দেখবে এই যে দেখাচ্ছি তোমাকে, এটা হচ্ছে একটা কাঠের একটা তক্তা, ভীষণই পলকা হালকা, যার কোনো রকম ওয়েট নেই। একটি পাতলা কাঠ দিয়ে ম্যানহোল ঢেকে ওপরে একটি শুকনো গাছের ডাল রেখে দেওয়া হয়েছে। রবিবার সকালে পুরসভার গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এর সদস্যরা। 28,000-এর ওপর চাকরির জায়গা ফাঁকা রয়েছে, সেখানে কোনো নিযুক্ত হচ্ছে না, স্বাভাবিক সেখানে কাজ হওয়া সম্ভব না। একটা জায়গায় ভাবুন, 28,000 জায়গা ফাঁকা, সেখানে লোকজন নেই, তারা কাজ করবে কি করে? আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। মানে কর্মসংস্থানের জন্য বাবাই ছিলেন একমাত্র বাড়িতে, আর কেউ ছিলেন। অপরদিকে রঞ্জন সাহার মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না তার পরিবার, পাড়া প্রতিবেশীরাও। শোকস্তব্ধ তার মা ও স্ত্রী। বাড়ির একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অথৈ জলে পড়েছে বেদিয়া পাড়ার সাহা পরিবার। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন রঞ্জনের বড় ছেলে পার্থ। আমার বাবা একমাত্র বাড়িতে রোজগেরে ছিলেন। ভাইয়ের বয়স 10 বছরও নয় এখনো অবধি, ক্লাস 3-তে পড়েও। আর মা আর আমি তো এখন সেকেন্ড ইয়ার পড়ছি। মানে কর্মসংস্থানের জন্য বাবাই ছিলেন একমাত্র বাড়িতে, আর কেউ ছিলেন না। আমি সরকারের কাছে অনুরোধ করছি যদি কিছু একটা ব্যবস্থা আমাকে করে দেওয়া হয়, যে আমি কর্মসংস্থান, মানে আমার বাবা, আমার ভাই আর আমার মাকে যদি আমি ব্যবস্থা করে দেবো নিজের জন্য। আমিও নিজে পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, কিছু একটা, মানে পড়াশোনার খরচটাও তো আমাকে বিয়ে করতে হবে, তো সুতরাং বাড়ির পরিবেশকেও বাড়িতেও দেখতে হবে। সুতরাং আমি চাইছি, যদি সরকারের কাছে অনুরোধ করছি, যদি সরকার আমাকে একটা কোনো ব্যবস্থা করে দেয়, এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি সে যাতে আমাদের সাথে থাকেন। কিছুদিন আগে এই দমদমে খোলা তারে মৃত্যু হয় 2 কিশোরীর, আর এবার খোলা ম্যানহোল প্রাণ কেড়ে নিল আরও একজনের। পুরসভার গাফিলতিতে আর কতজনকে প্রাণ দিতে হবে সেই প্রশ্নই তুলছে মৃতের পরিবার পরিজন। ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে প্রিয় মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সিবিআই ও ইডি কর্তাদের পদের মেয়াদ বাড়ানো হলো 5 বছর পর্যন্ত। অধ্যাদেশ জারি করে ঘোষণা কেন্দ্রের। 2 সংস্থার ডিরেক্টর পদে আপাতত একই আধিকারিকরা থাকবেন। চলমান তদন্ত প্রক্রিয়ার খানিকটা গতি আসবে বলে মনে করছে এতে সংশ্লিষ্ট মহল। সম্প্রতি ইডির ডিরেক্টর তার কাজের মেয়াদকাল বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কেননা সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদকাল কেন বাড়ানো হলো এ নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর এই যে অধ্যাদেশ জারি করা হলো, এর ফলে তদন্ত প্রক্রিয়া যেমন গতি পাবে, পাশাপাশি বিতর্কও এড়ানো যাবে। কেননা একাধিক গুরুত্বপূর্ণ মামলারই তদন্ত করে ইডি এবং সিবিআই।
সেক্ষেত্রে যদি তদন্তের গতি প্রক্রিয়া মাঝখানে অবসরের জন্য বিলম্বিত হয়, সে প্রশ্নও বারে বারে দানা বাঁধে। তবে এবার এই যে অধ্যাদেশ জারি করে এক কথায় বিতর্ক যেমন কৌশলে এড়িয়ে গেল কেন্দ্রীয় সরকার, পাশাপাশি তদন্তের গতি প্রক্রিয়াও ত্বরান্বিত করল। দেশের গুরুত্বপূর্ণ দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি, দুই সংস্থার ডিরেক্টরের পদের মেয়াদ 2 বছর থেকে বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। কার্যকালের মেয়াদ বাড়ছে সিবিআই ও ইডি কর্তাদের। অর্ডিন্যান্স জারি করে সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এতদিন সিবিআই ও ইডি কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল 2 বছর, এবার আরও 3 বছর বেড়ে হতে চলেছে সর্বাধিক 5 বছর। সিদ্ধান্ত অনুযায়ী 2 বছর শেষ হওয়ার পর কোনো অধিকর্তার মেয়াদ 1 বছর করে বাড়ানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের? সম্প্রতি ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদকাল বাড়ানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তারপরে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্ট মহলের ধারণা বেশ কিছু সঙ্গত কারণ থাকতে পারে এই অধ্যাদেশের পেছনে। দেশে এমন অনেক গুরুত্বপূর্ণ মামলা চলছে যার তদন্ত করছেন সিবিআই এবং ইডি ডিরেক্টররা। মেয়াদকাল শেষ হলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, সে কারণেই অধ্যাদেশ জারি করে বিতর্ক এড়াল কেন্দ্র। সঞ্জয় মিশ্রের নিয়োগ নিয়ে আদালতে মামলাও হয়। সে সময় আদালতের পর্যবেক্ষণ ছিল ডিরেক্টর পদে তার মেয়াদ কিছুটা সময় বাড়ানো যেতে পারে, কিন্তু তার বেশি নয়। কিন্তু সেই সময় শেষ হয়ে এসেছিল, সে কারণেই কি অধ্যাদেশ জারি করে যাবতীয় বিতর্ক এড়াতে চাইল কেন্দ্র? রিপাবলিক বাংলা।